This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি শর্মিষ্ঠা রয়েছি। অনির্বাণ, মনে আছে গত বছর ঠিক এই সময়টা গোটা রাজ্য এবং আমার শহর কলকাতার রাজপথ একটা আন্দোলনে মুখর হয়েছিল? ঠিক, তিলোত্তমার জন্য আন্দোলন। কেউ উৎসব চাননি, বিচার চেয়েছিলেন। একদম, আরজি করের ঘটনার জন্য আন্দোলন। কিন্তু একটা বছর পার হলেও সবকিছু কি ফিকে হয়ে গিয়েছে? না হলে আবারও একই রকম ঘটনার অভিযোগ আসে সামনে। বেআব্রু রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালের সুরক্ষা, রাজ্যের সরকারি হাসপাতালে আবারও ধর্ষণের অভিযোগ উঠছে। আরজি করের পর পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগ, একাধিক মহিলাকে ধর্ষণের অভিযোগ বেসরকারি এজেন্সির ওই ধৃত ম্যানেজারের বিরুদ্ধে। ঠিক কি ঘটেছে শুনুন। আরজিকর হাসপাতালে তিলোত্তমার উপর নৃশংস ঘটনায় এখনো সঠিক বিচারের দাবিতে আন্দোলন অব্যাহত। এর মধ্যেই ফের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। ফের প্রশ্নে রাজ্যের সরকারি হাসপাতালের নিরাপত্তা। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া। কর্মক্ষেত্রে পদোন্নতি বা বাড়তি সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে দিনের পর দিন অত্যাচার করার অভিযোগ বেসরকারি এজেন্সির ম্যানেজারের বিরুদ্ধে। মহিলা পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে একটি বেসরকারি এজেন্সির অধীনে ওয়ার্ড গার্লের কাজ করতেন। আমাকে দীর্ঘদিন ধরেই টর্চার করতাম। এখানে কাজে আসার পর থেকে এইভাবে বলতো যে তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক না আসো তাহলে তোমাকে তোমার বাড়ির লোককে মেরে ফেলবে বা তোমাকে কাজ থেকে বার করে দেবো। ওই সংস্থার ম্যানেজার জাহির আব্বাস তাকে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ। এই জাহিরের বিরুদ্ধে আরও দুই মহিলা একই অভিযোগ তুলেছেন। তাদের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ তুলেছেন তারা। আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। আমাকে ড্রেস দেওয়ার নামে আমাকে ডেকে নিয়ে গিয়ে রুমে আমার সাথে অশ্লীল খারাপ ব্যবহার করেছিল। তাই আমি ভয় কিছু বলতে পারিনি, নিজের মান সম্মানে সব কিছুর জন্য। জাহির আব্বাস খান আমাকে জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি, কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। অভিযুক্তর সঙ্গে তৃণমূলের যোগের অভিযোগ তুলেছে বিজেপি, যদিও তৃণমূল বলছে তাদের সঙ্গে অভিযুক্তের কোনো যোগ নেই। জহির বাবু নিজেকে ওখানকার তৃণমূলের স্বঘোষিত নেতা এবং তৃণমূলের আশীর্বাদপ্রাপ্ত নেতা মনে করে। অবৈধ কাজ ছাড়াও যত রকম অবৈধ টেন্ডার সহ ওষুধের 2 নম্বরি কারবার সহ যত রকম কাজ আছে সবে উনি জড়িত। কোনো ডেজিগনেশনহীন কোনো ব্যক্তি যদি নাম ভাঙিয়ে, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে প্রভাব খাটানোর জন্য, তার 99% দেখবে কোনো না কোনো নাম ভাঙিয়ে তারা করে। আদপে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব নয়। পাঁশকুড়া পুলিশ সূত্রে খবর, অভিযোগ পাওয়ার পরই ইতিমধ্যেই কোলাঘাট থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। কনিষ্ক মাইতির রিপোর্ট, টিভি 9 বাংলা। সামনে বিধানসভা নির্বাচন, সেখানে কংগ্রেস আর তৃণমূলের জোট হবে কিনা এখনো ঠিক নেই। কিন্তু পঞ্চায়েত স্তরে কংগ্রেসের সদস্য আর তৃণমূলের প্রধানের দুর্নীতির জোট একেবারে পোক্ত। আর সেই জোটেই এখন সরগরম মালদার মানিকচক। ওয়ারিশ সার্টিফিকেটে কারচুপি জমি হাতানোর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। সেই জমি আবার কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে বিক্রি। কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের সঙ্গে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের যোগসাজশ। মালদার মানিকচকের ইনায়তপুরে 1 একর 5 শতক জমিতে 60টি পরিবারের বসবাস, যার বর্তমান বাজার মূল্য প্রায় 3 কোটি। সেই জমি হাতানোর অভিযোগ। কয়েকদিন আগে জানা যায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যা আঞ্জুমান সাবিরা সেই জমিটি নাকি কিনেছেন। আমার বাবার নামে সম্পত্তি ছিল, মেম্বার একটা জাল সার্টিফিকেট করে আর জমিটা বিক্রি করে
খাকুর ছেলের নামে বিক্রি করে দিল। ওরা কি ওয়ারিশ ছিল? না না, জালিয়াতি কেউ নাই, কেউ নাই। অভিযোগ, তৃণমূলের প্রধানের ওয়ারিশ সার্টিফিকেটে কারচুপি করে সমস্ত জমি আঞ্জুমান সাবিরার নামে রেজিস্ট্রি করানোর ব্যবস্থা করে দিয়েছেন। আলাদা করে তৈরি করেছিল, আলাদা করে তৈরি করে অন্য কারো নামে করেছে, অন্য কারো নামে করে আবার 3-4 দিন পরে ওর নিজের নামে করেছে, নিজের নামে করে এখন ভালো দামে বিক্রি করার চেষ্টা করছে। এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং একটা গ্রাম পঞ্চায়েত মেম্বার আঞ্জুম সাগিরা দুজনে জালিয়াতি করে সেই জমি অন্য কাউকে কি বলে ওয়ারিশ করে সেই জমিটা নিজের নামে লিখে নিয়েছে। প্রায় 60টি পরিবার দীর্ঘ 50 বছর ধরে স্থায়ীভাবে বসবাস করছেন ওই জমিতে, কিন্তু তাতে জমি মালিকের কোনো আপত্তি ছিল না। কিন্তু এবার মোটা টাকা না দিলে জমি থেকে বসবাসকারী পরিবারগুলোকে উচ্ছেদেরও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। 50 বছর আগে থেকে ওখানে বসবাস করছে। আঞ্জুম সাগিরার হাজবেন্ড অন্য লোকের জমিকে ও চুরি করে রেজিস্ট্রি করে নিয়েছে। মিলে রেজিস্ট্রি করেছে, করে বাড়ি বাড়ি ঢুকে আমাদেরকে বলছে তোমরা 5 লাখ টাকা না দিলে কোনো কাজ দিব না। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েতের প্রধান। কার সম্পত্তি কি সম্পত্তি সেই ব্যাপারে আমি তো কিছু বলতে পারবো না। তো আমার কাজ হচ্ছে পঞ্চায়েতে যারা আসবে ওয়ারিশ সার্টিফিকেট নিতে তাদেরকে আমরা ওয়ারিশ সার্টিফিকেটটা দেওয়া, এবং এক্ষেত্রে আমরা পুরোপুরি ভেরিফিকেশন করেছি এবং মেম্বার ভেরিফিকেশন করে সই করে দিয়েছে, কোর্টে এফিডেভিটে দিয়েছে একটা, তার মূলে আমি ওয়ারিশ সার্টিফিকেটটা দিয়েছি। পঞ্চায়েতের কংগ্রেস সদস্যের অবশ্য দাবি তাকে বদনাম করার চেষ্টা চলছে। আমি জমি নিয়েছি, কোনো জালিয়াতি করিনি এবং ওয়ারিশ মধ্যে জমি নিয়েছি। প্রধান সব তদন্ত করে ওয়ারিশ বের করে দিয়েছে। দুর্নীতির অভিযোগে প্রদেশ কংগ্রেস নেতারা তৃণমূলকে বিঁধতে ছাড়ে না। এবার কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধেই তৃণমূলের প্রধানের সঙ্গে আঁতাত করে জমি হাতানো অভিযোগ। ভোট প্রচারে তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের দুর্নীতির অস্ত্র ভোঁতা হয়ে গেল নাকি? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। জানেন তো, মুর্শিদাবাদে বোমা উদ্ধার কিংবা বোমা বিস্ফোরণের খবরে আর কেউ অবাক হন না, তবে আজ অবাক হলাম। কেন? বোমার কারিগর যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তখন অবাক হতেই হয়। যখন তার পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার কথা তখন সে নাকি বোমার রশিতে টান দিচ্ছিল। যখন তার পরীক্ষার হলে বসে প্রশ্নের সঠিক উত্তর খোঁজার কথা তখন সে শ্রীঘরে বসে পুলিশের প্রশ্নের মুখে পড়েছিল। জানা গিয়েছে রানীনগরে পাটের খেতে বসে বোমা বাজছিল 5 থেকে 6 জন, সবারই বয়স ভীষণ কম। তখনই একটা বিস্ফোরণ ঘটে, 3 জন আহত হয়, আর এর মধ্যে রিহান শেখ গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। ওই তো বম ছুটাই না দেখে মারি। কারা বম ছুটালো? আর কিছু দেখে না, আমি ভয় বাড়ি ফেলে গেছি। ইতিমধ্যে রশিদুল, রিহান ও হাসান নামে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে প্রত্যেকেই বলছেন বোমা বাঁধার কথা কেউই জানেন না। সবাই নাকি রিহানের ফোন পেয়ে ছুটে গিয়েছিলেন। আমার বন্ধু বোম বাস্ট করে ও খাম হয়ে গেছে, দিয়ে আমাদেরকে ফোন করে ডেকেছে, দিয়ে আমরা গিয়ে হসপিটাল ওকে নিয়ে এসেছি, দিয়ে আমাদেরকে ধরেছে। কজন গিয়েছিল আনতে? আমি আর হাসান গেছিলাম আনতে ওকে। হাসান কোথায় এখন? ও পরীক্ষা দিতে গেছে। উচ্চ মাধ্যমিক পড়াশোনা করো তোমরা? হাসান কোন ক্লাসে পড়ে, কোন পরীক্ষা দিচ্ছে জানো? শুনলেন, হাসান উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছে। হলের বাইরে অপেক্ষায় ছিল রানীনগর থানা পুলিশ। পরীক্ষা শেষ হতেই সোজা শ্রীঘরে হাসান। সে কি বোমাবাদার কাজ করতো? না, ওরা সব ছোট ছেলে পেলে ওরা ওইসব করে। সে কি বোমাবাদার কাজ করতো? না, ওরা সব ছোট ছেলে পেলে ওরা ওইসব করে। দেখলাম সবাই বাচ্চা ছেলে, কেউ কেউ পরীক্ষা দিচ্ছে। তবে প্রশ্ন আছে, জানেন তো, এই বাচ্চাগুলোর হাতে তো বই, খাতা, পেন থাকার কথা। বোমা কে ধরালো? কেনই বা বই ছেড়ে পরীক্ষার ঠিক আগে বোমা ধরলো পরীক্ষার্থী? আর সব থেকে বড় প্রশ্ন, এই বোমা কোন কাজেই বা ব্যবহার করা হতো? এই প্রশ্নের উত্তর খুঁজে তদন্ত শেষ করতে পারবে তো পুলিশ? অনির্বাণ, এবার পরে খবরের দিকে নজর দেওয়া যাক নাকি? একেবারেই। এবং সে খবরটা দেখো, তৃণমূলের গোষ্ঠীকুন্দল বলো বা রাজনৈতিক নেতাদের এক দলের সঙ্গে আরেক দলের হানাহানি, এই খবরটা তো মানুষ পান আমাদের মাধ্যমে, মানে সাংবাদিকদের মাধ্যমে। সেই হানাহানি খবর করবার জন্য এবার আক্রান্ত সংবাদকর্মীও, মানে গোষ্ঠীকুন্দলটা ধামাচাপা দেওয়ার বা গোষ্ঠীকুন্দলটা বন্ধ করার কোনো চেষ্টা নেই। গোষ্ঠীকুন্দলের খবর কেন দেখিয়েছিস, তাই সংবাদকর্মীর উপর এত গোসা। গোষ্ঠীকুন্দলের বিভিন্ন গোষ্ঠীর মালদায় তৃণমূলের নেতাদের বিরুদ্ধে খুনের হুমকির পর্যন্ত অভিযোগ এনেছেন ওই সাংবাদিক। আতঙ্কে তিনি ঘরবন্দি,
মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন ওই সংবাদকর্মী। এলাকার মানুষও ভয় রীতিমতো সিঁটিয়ে আছেন। দোকানপাটের ঝাঁপ বন্ধ, পুজোর ঠিক আগে বেচা কেনা লাটে। ছত্তিশগড়ের বস্তারের সাংবাদিক মুকেশ চন্দ্রকর, উত্তরপ্রদেশের সীতাপুরের রাঘবেন্দ্র বাজপেয়ী, গাজিয়াবাদের বিক্রম যোশী, সাহারানপুরের আশিস জানওয়ানি। হিন্দি বলায় সাংবাদিক খুন কোনো নতুন ঘটনা নয়, কিন্তু বাংলাতেও সংবাদকর্মীকে হুমকি, বাইক জ্বালিয়ে দেওয়ার অভিযোগ, যখন তখন শুনতে হচ্ছে খুনের হুমকি। আতঙ্কে বাড়ি থেকে বেরোতেই পারছেন না সংবাদকর্মী। মুখ্যমন্ত্রীকেও দিয়েছেন চিঠি। মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি, এই 9 তারিখে যে ঘটনা ঘটেছিল, ওই আমার বাইক নিয়ে গেছিল 200, আর বিমান আরও অনেক লোক ছিল। নিরাপত্তার অভাব প্রয়োগ করছি, দেখছি আমার পরিবার আছে, আমরা বেরোতে পারছি না বাইরে ঘর থেকে। সড়কমন্ত্রী তাজমুল হোসেনের বাড়ির পেছনে জলাশয় থেকে পুলিশ উদ্ধার করেছে তাঁর বাড়ি থেকে লুট করা অগ্নিদগ্ধ বাইক। কয়েকদিন আগেই তাজমুল হোসেন ও বুলবুল খানের রাজনৈতিক সংঘাতের জেরে বুলবুল খানের ঘনিষ্ঠ বেশ কিছু তৃণমূল নেতার বাড়িতে হামলায় অভিযুক্ত তাজমুল হোসেনের অনুগামীরা। বাড়ি, গাড়ি, দোকান ভাঙচুর করা হয়, পিটিয়ে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ। সেই খবর সংগ্রহ করতে গিয়েই শাসক নেতাদের চক্ষুশূল আশিস দাস নামে এই সংবাদকর্মী। আতঙ্কে শুধু কি সংবাদকর্মীরা? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের সংঘর্ষের জেরে ব্যবসায়ীরাও ভয় কাঁপছে। পুজোর মুখে লাঠি উঠেছে ব্যবসা। মানে বসাই পাপ হয়ে যাচ্ছে, মানে এইভাবে মানে ভয় লাগছে এত। হ্যাঁ, চায়ের দোকানে কোথাও বসতে একদম অনেক ভয় লাগছে, মানে ভয় থাকা যাচ্ছে না। ভয়ে কয়জন আসবে? দোকান খুলেছে কিন্তু খুললেও তো মানে ভয় আছে, একটা মানুষের মনে ভয় আছে। দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ আসতে বন্ধ করে দিচ্ছে, ভয়ে সব কাঁপছে। ভয় সিটিয়ে তৃণমূলের কর্মীদের একাংশ। আমি তো আতঙ্কে আছি, আমার আশেপাশের মানুষজন যেভাবে আতঙ্কে আছে। পুজোতে এমন হরিশ্চন্দ্রপুরের অবস্থা এখন হয়ে আছে, মানুষ এমন আতঙ্কে আছে যে মানুষ দোকানপাট খোলার জন্য মানে তাদেরকে ভাবতে হচ্ছে। মন্ত্রী তাজমুল হোসেন আবার বলছেন, কার কি দোষ সেটা প্রশাসনই বলতে পারবে। কার দোষ আছে না দোষ আছে সেটা একমাত্র প্রশাসনই বলতে পারবে। গোষ্ঠী কোন্দল নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছে বিজেপি, যদিও তৃণমূল বলছে প্রশাসন ব্যবস্থা নেবে। এইভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, আর প্রশাসন, পুলিশ প্রশাসন চুপচাপ বসে থাকবে। তৃণমূল বলে তারা অন্যায় করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, এইটার আমরা তীব্র বিরোধিতা করছি। যে বা যারা হরিশ্চন্দ্রপুরকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। ও আপনারা নিশ্চিন্ত থাকেন, যেমন নর্মাল জীবনযাপন করছিলেন তেমন নর্মাল জীবনযাপন করবেন। তৃণমূলের কোন্দলে মালদায় একের পর এক খুনের ঘটনা ঘটেছে। এবার হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতাদের এলাকা দখলের সংঘর্ষের জেরে আতঙ্কে সংবাদকর্মী থেকে সাধারণ মানুষ, ব্যবসায়ী। তবে কি মালদার শাসক কোন্দলে ক্ষমতার আস্ফালন নিয়ন্ত্রণে প্রশাসন পুরোপুরি ব্যর্থ? মালদার আইন শৃঙ্খলার পরিস্থিতি কি হাতের বাইরে চলে যাচ্ছে? শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। গিফট, এই কথাটা শুনলে প্রত্যেকের ভালো লাগে। আর গিফট যদি পাওয়া যায়, সেটা যদি আবার পুজোর সময় হয়, তাহলে তো সোনায় সোহাগা। দেবী পক্ষের দিন বেশ কিছু সংগঠনকে সামনে রেখে নানা রকম বন্দোবস্ত করছে বিজেপি। অর্ধেক আকাশের মন জয় কি তবে লক্ষ্য? কারণ এবার কোথাও বিজেপির সামনে থেকে ব্যানার না ব্যবহার করে বিজেপি ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠনকে কাজে লাগানো হচ্ছে মহালয়া থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে হবে, বিশেষ করে নারীদের কাছে পৌঁছে যেতে হবে। আর তার জন্য উপহার দেওয়ার কথা ভাবনা চিন্তা চলছে। সেই কারণে কি রাজ্যের মহিলা ভোটকে টার্গেটে রেখে মহিলাদের মন জয়ের আশা বিজেপি? কিন্তু কি আসছে উপহারে দেখুন। পুজোয় পুরোদমে বঙ্গ বিজেপি, বেশ কিছু কমিটিকে অনুদান। পুজো মণ্ডপে বুক স্টলের পর এবার আর এক চমক, উপহারের ডালি নিয়ে হাজির পদ্ম শিবির। বিজেপির পুজো সংখ্যায় জুড়ল নতুন গল্প। এতদিন বুক স্টল, অনুদান এসব ছিল, আর এবার তার সঙ্গে জুড়ছে লাল পেড়ে শাড়ি। জেলায় জেলায় ঘুরপথে পুজোর উপহার বিজেপির। সব জেলায় মহিলাদের দেওয়া হবে লাল পেড়ে শাড়ি। মহালয়ার দিন জেলায় জেলায় পুজোর উপহার দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। শাড়ি বিতরণ করবে বিজেপি ঘনিষ্ঠ বিভিন্ন সংগঠন। তবে বিজেপির ব্যানার না থাকলেও হাজির থাকবেন গেরুয়া শিবিরের নেতারা। প্রধানমন্ত্রী যবে থেকে প্রধানমন্ত্রী হয়েছেন, মহিলাদের জন্য প্রথম থেকে উনি আছেন। মহিলাদের জন্যই তো উনি সবসময়তেই আগে রেখেছেন পরিবারের মহিলাদেরকে। সবসময় মহিলারা আমাদের কাছে আগেই থাকে এবং আগামী দিনেও থাকবে। কড়া নাড়ছে 26-এর মহাযুদ্ধ। সেই ভোটের আগে এটাই শেষ দুর্গাপুজো। বাঙালির সব থেকে বড় উৎসবকে পুরোদস্তু ব্যবহার করতে
সব রকম ব্যবস্থা নিয়েছে বঙ্গ বিজেপি। বিজেপির অর্ধেক নেতা কর্মীদের বাড়ির লোক মমতা ব্যানার্জির স্কিমগুলো পান, তো শাড়ি কেউ দিলে নিয়ে নেবেন, হাসি মুখে ভোটটা তো দেবেন তৃণমূলকে। কিন্তু ওরা যারা বলে কন্যাশ্রী নেবেন না, এই নেবেন না, এখন শাড়ি দিতে যাচ্ছেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো পদ্ম শিবিরের তরফে মহিলাদের উপহার হিসেবে দেওয়া হবে লাল পেরে শাড়ি। লক্ষ্মীর ভাণ্ডারের সুফল একটার পর একটা ভোটে পেয়েছে তৃণমূল। এবার সেই মহিলা ভোট ব্যাংকে থাবা বসাতে লক্ষ্মীদের মনজয়ী কি লক্ষ্য? ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে প্রদীপ্তকান্তি ঘোষ, টিভি 9 বাংলা, কলকাতা। ফের পুলিশের জালে বাংলাদেশে অনুপ্রবেশকারী, পেট্রোপোল সীমান্তে গ্রেপ্তার বাংলাদেশি মহিলা। জিজ্ঞাসাবাদে মহিলা জানান 7 বছর আগে ক্যানিং এর এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বাংলাদেশে নিয়ে যাওয়ার কথা বলে পেট্রাপোলে নিয়ে এসে বেপাত্তা হয়ে যায় তার কাকা শ্বশুর। অভিযোগ মহিলা। একটানা বৃষ্টির জের গভীর রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির দোতলা বাড়ি। কোনো রকমে প্রাণে বাঁচলেন পরিবারের 11 সদস্য। গতকাল গভীর রাতে দাসপুরের রানাপুর এলাকায় ভেঙে পড়ে বাড়ি। ঘুমিয়েছিলেন সকলে। আচমকা বিপত্তি, মাথা গোজার ঠাইটুকু হারিয়ে প্রশাসনের দিকে তাকিয়ে বাসিন্দারা। আলিপুরদুয়ারের বীরপাড়ায় মাকড়াপাড়াতে হরপাবান। নদীর বুকে বসেছিল বাজার। আচমকা বানে আতঙ্ক। নদীর পাড়ের একাধিক গাড়ি জলের তলায়। ভুটান থেকে আসা জলেই বিপত্তি বলে দাবি। মাকড়াপাড়া এলাকা জেলার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জল কমলে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়। ফের মুর্শিদাবাদ থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার এক। গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কার জয়রামপুরে হানা দেয় পুলিশ। এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার 7mm পিস্তল। ধৃতের বাড়ি ফরাক্কারই ইমামনগর এলাকায়। আরও তথ্যের খোঁজে তদন্তে পুলিশ। দিনে দুপুরে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি যুবককে আটক করল পুলিশ। গাইঘাটা থানা ষষ্ঠীতলা এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার একটি 7mm পিস্তল ও একটি কার্তুজ। কিভাবে যুবকের কাছে অস্ত্র, কি ছক ছিল তা জানতে চলছে তদন্ত। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH